বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আজ আপনারা শুনবেন আমেরিকাকে কেন আফগান যুদ্ধ সমাপ্ত করতে হলো। অনেকের মনে প্রশ্ন জাগে যে যে আমেরিকা এত মহাপরাক্রমশালী আমেরিকা, পুরো আফগানিস্তান তারা দখল করতে গিয়েছিল, কিন্তু তাদেরকে কেন আফগান যুদ্ধ সমাপ্ত করে দেশে ফিরতে হলো এবং শেষ পর্যন্ত সেই তালেবানদের সাথে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে দেশে ফেরত যেতে হলো। কি এর কারণ? আজকের ভিডিওতে আমরা সে কারণগুলো অনুসন্ধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। আজ শুনবেন আমাদের এই সিরিজের দ্বিতীয় পর্ব, মার্কিন পররাষ্ট্রনীতির আসল চেহারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা প্রকাশ পেতে থাকে। প্রথম দিকে সমাজতন্ত্র থেকে সুরক্ষা এবং সোভিয়েত ও চীনা সম্প্রসারণবাদের দমন নীতি হিসেবে মার্কিন সাম্রাজ্যবাদকে বৈধতা প্রদানের প্রচেষ্টা করা হয়। সবশেষ মার্কিন সোভিয়েত স্নায়ুযুদ্ধের অবসানের পর মার্কিনরা একটি পূর্ণমাত্রার বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠা করে। অথচ কথিত রক্ষণশীল এবং বস্তুবাদী বিশেষজ্ঞরা এই মার্কিন আধিপত্যবাদকে হিতৈষী বিশ্ব নেতৃত্ব কিংবা উপকারী আধিপত্য আখ্যা দিতে পছন্দ করে। পেন্টাগন বর্তমানে বিশ্বের ১৩৫টির বেশি দেশে ৮০০টির বেশি সামরিক ঘাঁটি পরিচালনা করছে। তারা ইউরোপ, এশিয়া সহ বিশ্বের অন্য সব ক্ষমতাধর দেশকে তার নিকটতম মিত্র বা ছায়ারাষ্ট্র মনে করে। সামরিক সক্ষমতা ও বিশালতার ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র এর নিকটতম প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার চেয়ে বহুগুণ অগ্রসর। এই দেশটির অতুলনীয় নৌবাহিনী পৃথিবীর প্রতিটি মহাসাগর, সাগর এবং উপসাগরে আধিপত্য বিস্তার করে। ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের মতো পুরুদস্তুর উপনৈবেশিক পদ্ধতি অনুসরণ করার পরিবর্তে আমেরিকা আধিপত্য বিস্তারের ভিন্ন পথ গ্রহণ করেছে। সামরিক ঘাঁটি, পর্যায়বৃত্ত অভ্যুত্থান এবং পর্দার পেছন থেকে কলকাঠি নাড়ানোর মাধ্যমে সৃষ্ট একটি বৈশ্বিক নেটওয়ার্কের উপর ভিত্তি করে আমেরিকা আধিপত্য বিস্তারের ব্যতিক্রমী পদ্ধতি বেছে নিয়েছে। পৃথিবীর প্রতিটি অঞ্চলেই সবচেয়ে ক্ষমতাধর এবং প্রভাবশালী এই সাম্রাজ্যের রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক এমনকি সাংস্কৃতিক আধিপত্য বিদ্যমান। বিশ্ব মোটা দাগে আজও ইচ্ছায় অনিচ্ছায় মার্কিন নেতৃত্ব অনুসরণ করতে বাধ্য। অতএব এটা সুস্পষ্ট যে মধ্যপ্রাচ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সাম্রাজ্যবাদ স্পষ্টতই সন্ত্রাসীদের আমেরিকা বিরোধী যুদ্ধের চেয়েও অনেক পুরনো। ২০১৬ সালের এপ্রিল মাসে অবসরপ্রাপ্ত কর্নেল, ইতিহাসবেত্তা এবং রক্ষণশীল যুদ্ধ সমালোচক অ্যান্ড্রু বাচেভিচ আমেরিকাস ওয়ার ফর দ্য গ্রেটার মিডল ইস্ট, আ মিলিটারি হিস্ট্রি নামক একটি বই প্রকাশ করেন। স্বাভাবিকভাবেই তার বর্ণনা 9/11-এর আগে থেকে শুরু হয়েছে। বাচেভিচ উল্লেখ করেন, এই অঞ্চলে আমেরিকার যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য কখনোই তাদের বিরুদ্ধে তাদের দেশের লড়াই করো, তারা যেন তাদের দেশে এসে লড়তে না পারে, এই নীতির আওতাভুক্ত ছিল না। বরং এই যুদ্ধের প্রকৃত উদ্দেশ্য ছিল বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠা করা এবং এই আধিপত্য বজায় রাখা। তাহলে সন্ত্রাসবাদ? বেশ, এটি কেবল একটি ক্ষুদ্র পার্শ্ব প্রতিক্রিয়া। একটি উচ্চপদস্থ স্পেশাল অপারেশন কমান্ডারের বরাতে তিনি জানান, ৯০-এর দশকে পেন্টাগনের জয়েন্ট চিফ অফ স্টাফের নীতি নির্ধারকরা বলতো, পরাশক্তি মর্যাদার বিপরীতে সন্ত্রাসবাদী কিছু আক্রমণ বাস্তবে বেশ ক্ষুদ্র একটি বিনিয়োগ। এভাবে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের ঝান্ডা মার্কিন দখলদারিকে সম্প্রসারণের একটি সুবিধাজনক ঢাল বটে। এই সুবিধাবাদী নীতির কারণেই সন্ত্রাসবাদ সমস্যাটি শুরুতেই একটি শক্তিশালী ভিত্তি পেয়ে যায়। সবকিছু বিবেচনায় বিন লাদেন আসলে একটি সহজ ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বাজি ধরে বলেছিলেন, মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে তাদের সাম্রাজ্যবাদী হাতকে সম্প্রসারণের জন্য আরও অজুহাত খুঁজছে। তারা সব ধরনের সুযোগকে কাজে লাগাতে বদ্ধপরিকর। তিনি সতর্ক করে বলেছিলেন, এমনটা করার মাধ্যমে মার্কিনরা কেবল নিজেদের ধ্বংসের বীজই রোপণ করছে না,
মোদ্দা কথা, মার্কিনরা তাদের নিজেদের ধ্বংসের বীজই বপন করছে। সবই ছিল ভবিষ্যতে এই অঞ্চলে একটি বিন লাদেনপন্থী ইসলামী রাষ্ট্রের বিকাশের ক্ষেত্র প্রস্তুত করার সহায়ক উপাদান। এজন্যই অভিজ্ঞ অনুসন্ধানী প্রতিবেদক জেমস বার্নফোর্ড বলেছিলেন, বিন লাদেনের ডেপুটি আয়মান আল জাওয়াহিরির যুক্তি ছিল মুসলমানদের বিরুদ্ধে প্রত্যক্ষ ও সরাসরি যুদ্ধে আমেরিকাকে প্ররোচিত করার জন্য আল কায়েদার উচিত আমেরিকার অভ্যন্তরে হামলা করা। মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে তারা এই যুদ্ধের দামামা বাজিয়েছিল। তারা ডিক্লারেশন অফ ওয়ার এগেনস্ট জিউস অ্যান্ড ক্রুসেডার্সে স্পষ্ট করে দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল স্পষ্টতই কয়েক দশক ধরে মুসলমানদের বিরুদ্ধে একটি পরোক্ষ যুদ্ধ চালিয়ে আসছে। এজন্য তারা মার্কিনদের আরেকটি ভিয়েতনামের দিকে প্রলুব্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে বিন লাদেন হবেন হো চি মিন। রোনাল্ড রিগ্যানের মুজাহিদিন। বিন লাদেনের ভিয়েতনাম ফাঁদ নতুন কোনো কৌশল ছিল না। প্রকৃতপক্ষে এই একই পদ্ধতিতে উসামা বিন লাদেন তার প্রথম আফগান মিশন সফলভাবে সমাপ্ত করেছিলেন। প্রেসিডেন্ট জিমি কার্টারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্মিগনিফ ব্রজেন্সকি দম্ভ করে বলেছিলেন, সোভিয়েত ইউনিয়ন 1979 সালের 24শে ডিসেম্বর আফগানিস্তানে আক্রমণ করা মাত্রই তিনি তার ঊর্ধ্বতনের কাছে একটি খুদে বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় বলা হয়েছিল, সোভিয়েত ইউনিয়নকে একটি ভিয়েতনাম উপহার দেওয়ার সুযোগ আমাদের নিকট এসেছে। 1979 সাল পর্যন্ত আমেরিকায় ভিয়েতনাম শব্দটি ছিল রক্তক্ষরণ, পরাজয়, গভীর ফাঁদে পা দেয়া সেনাবাহিনী এবং সরকার ধ্বংস, অপূরণীয় সামাজিক ক্ষতি ইত্যাদির একটি প্রতিশব্দ। তাই পরিকল্পনা করা হয় এই ধরনের বিপর্যয় মার্কিন জনগণের উপর আরোপিত হলে যুদ্ধের কলকাঠি নেড়ে সোভিয়েতকে ভিয়েতনামি ধ্বংসের দিকে ঠেলে দেয়া সম্ভব। এই কথাই ব্রজেন্সকি এবং রবার্ট গেটসের মতো অন্যান্য সাবেক সিআইএ কর্মকর্তা দম্ভ ভরে বলেছিলেন। অবশেষে সিআইএকে আফগান মুজাহিদের জন্য গোপন সহায়তার অনুমোদন দিয়ে 1979 সালের 3 জুলাই প্রেসিডেন্ট জিমি কার্টার একটি নথিতে স্বাক্ষর করেছিলেন। এর উদ্দেশ্য ছিল সোভিয়েত আগ্রাসন প্ররোচিত করা। অতঃপর সোভিয়েত আগ্রাসনের পরপরই জিমি কার্টার বলেছিলেন, এই আগ্রাসন আফগানিস্তানে মার্কিন হস্তক্ষেপকে অপরিহার্য করে তুলেছে। 1980-র দশকে আফগান যুদ্ধকে গভীরভাবে পর্যবেক্ষণ করা বৈদেশিক বার্তা প্রেরক এরিক মার্গোলিসের মতে, পরিস্থিতি নিজেদের অনুকূলে নিতেই মার্কিন যুক্তরাষ্ট্র গোপন হস্তক্ষেপ শুরু করেছিল। সোভিয়েতরা সে সময় সব দিক থেকেই সংকট দেখতে পায়। আফগানিস্তানে সোভিয়েত সমর্থিত যুদ্ধবাজ নেতারাও নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এই উদ্ধত নেতারা ব্যাপক নিপীড়ন চালাচ্ছিল এবং মানুষকে নির্বিচারে হত্যা করে গৃহযুদ্ধকে উস্কে দিচ্ছিল। সমগ্র কাবুলে শাসন ব্যবস্থা হুমকির সম্মুখীন হয়ে পড়লে ক্রেমলিন ভীত হয়েই আগ্রাসন চালিয়ে বসে। বিশিষ্ট সোভিয়েত নেতা আন্দ্রেই শাখারভ মার্কিন বিশ্লেষক মার্গোলিসের সঙ্গে একমত হন। তার মতে, আফগান প্রেসিডেন্ট হাফিজুল্লাহ আমিনের স্বাধীনচেতা এবং ধ্বংসাত্মক নীতিসমূহ তাকে মস্কোর নিকট অগ্রহণযোগ্য করে তুলেছিল। তাই আফগানিস্তানে আগ্রাসনের পরপরই কেজিবি তাকে হত্যা করেছিল। অন্যদিকে ভবিষ্যৎকে ধর্তব্যের বাইরে রেখে কার্টার ও রিগ্যান প্রশাসন সৌদি এবং পাকিস্তানি মিত্রদের সঙ্গে নিয়ে প্রতিরোধ যোদ্ধাদের বা মুজাহিদিনদের ব্যাপক অর্থনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করে। সেসব প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যেমন আফগানরা ছিল, তেমন হাজার হাজার আরব আফগানদের বিভিন্ন আন্তর্জাতিক ইসলামী গোষ্ঠীসমূহও ছিল। প্রায় সমগ্র মধ্যপ্রাচ্য থেকেই এই গোষ্ঠীগুলো আফগানিস্তানে এসেছিল। উল্লেখ্য, মুসলিম ভূখণ্ডে কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে পবিত্র জিহাদ করতে তারা নিজ নিজ সরকারের পৃষ্ঠপোষকতায় সেখানে হাজির হয়েছিল। মার্কিনিরা এমনকি আধুনিক প্রযুক্তির স্বয়ংক্রিয়, কাঁধে বহনযোগ্য, মাটি থেকে নিক্ষেপণযোগ্য মিসাইলও সরবরাহ করেছিল। এর মাধ্যমে মুজাহিদিনরা সোভিয়েত বাহিনীর হেলিকপ্টারগুলোকে ভূপাতিত করার সক্ষমতা অর্জন করে। শিগগিরই সেই অসম লড়াই সমানে সমান হয়ে ওঠে। এমতাবস্থায় প্রেসিডেন্ট রিগ্যান হোয়াইট হাউসের ওভাল অফিসে কতিপয় মুজাহিদিন নেতার সঙ্গে সাক্ষাৎ করে তাদের সঙ্গে ছবিও তুলেছিলেন। হলিউড এই আপাত গোপনীয় কিন্তু সর্বজ্ঞাত অভিযানকে মার্কিনদের সামনে তুলে ধরতে 1988 সালে র্যাম্বো 3 চলচ্চিত্রটি নির্মাণ করে।
চলচ্চিত্রে নায়কের পরামর্শদাতা কর্নেল ট্রুটম্যান সোভিয়েতদের হাতে আটক হয়। তিনি তখন তাকে আটককারী কেজিবি অফিসারকে বলেছিল, তোমরা কখনোই জিততে পারবে না, প্রতিদিনই তোমরা দুর্বল অস্ত্রসজ্জিত স্বাধীনতাকামী যোদ্ধার হাতে মার খাচ্ছ। আসলে তোমরা তোমাদের প্রতিপক্ষকে সঠিকভাবে চিনতে পারোনি। ঠিকভাবে ইতিহাস পড়লে তোমরা দেখতে পেতে এই লোকেরা কখনোই কাউকে ছেড়ে কথা বলেনি। তারা কোনো আগ্রাসী শক্তির দাস হয়ে থাকার চেয়ে মৃত্যুকে বেশি পছন্দ করে। এই ধরনের লোকদেরকে তোমরা কখনোই পরাজিত করতে পারবে না। আমরাও চেষ্টা করেছিলাম, আমাদের ভিয়েতনাম অভিজ্ঞতা রয়েছে, এবার তোমাদের পালা। সিনেমায় সিলভেস্টার স্ট্যালোনের চলচ্চিত্র জন র্যাম্বো তো বটেই, এর সঙ্গে সকল দেশপ্রেমিক আমেরিকান সিনেমার বাইরে আফগান মুজাহিদিনদের আত্মোৎসর্গ এবং বিদেশি আগ্রাসন থেকে নিজ ভূখণ্ড ও জাতিকে রক্ষায় তাদের নির্ভীক লড়াইকে সাধুবাদ জানায়। সোভিয়েত পতনে মুজাহিদিনদের ভূমিকা অনস্বীকার্য। সে সময় একদিকে অর্থনীতির সাধারণ সূত্রানুসারে সমাজতন্ত্র ধীরে ধীরে পতনের দিকে অগ্রসর হচ্ছিল, অন্যদিকে সিআইএ, সৌদি আরব, পাকিস্তান এবং মাঠ পর্যায়ে আফগান ও অন্যান্য আরব বিদেশি মুজাহিদিনরা একে আরও অস্থিতিশীল করে তুলেছিল। নরবরে সোভিয়েত সাম্রাজ্যকে এই সম্মিলিত শক্তি দেউলিয়াত্বের দিকে ঠেলে দেয়। সর্বশেষ ৮০-র দশকের শেষ দিকে তেলের বাজারে ধস নামিয়ে সোভিয়েত কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া হয়। মাঠ পর্যায় থেকে আল্লাহর উপর ঈমান এবং বিশ্বস্ত AK-47-এর সাহায্যে আফগান মুজাহিদিনরা ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়নকে ধসিয়ে দিয়েছিল। আফগান জিহাদের অন্যতম আদর্শিক এবং প্রশাসনিক নেতা ছিলেন শাইখ আবদুল্লাহ ইউসুফ আজ্জাম। তিনি আফগানিস্তান সার্ভিস ব্যুরোর প্রধান ছিলেন। এই সংস্থা থেকেই পরবর্তী সময়ে ওসামা বিন লাদেনের আল কায়েদা হিসেবে আত্মপ্রকাশ করেছিল। মার্গোলিস ১৯৮৬ সালে পাকিস্তানে আজ্জামের সঙ্গে সাক্ষাৎ করেন। আবদুল্লাহ আজ্জাম তখন মার্গোলিসকে বলেছিলেন, আফগানিস্তান থেকে সোভিয়েত সাম্রাজ্যবাদীদের বিতাড়িত করার পর আমরা মুজাহিদিনরা মার্কিন সাম্রাজ্যবাদকে আরব ভূখণ্ড থেকে তাড়ানোর জন্য যাত্রা শুরু করব। আমরা ফিলিস্তিনকে মুক্ত করবই। তার এই মন্তব্যে মার্গোলিস প্রথমে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। তিনি ইতিপূর্বে কেবল সোভিয়েতপন্থী কমিউনিস্টদেরই আমেরিকাকে সাম্রাজ্যবাদী বলতে শুনেছেন, যেখানে আমেরিকা আবদুল্লাহ আজ্জাম ও তার লোকজনের সহায়তা করার জন্য সৌদি আরব এবং পাকিস্তানকে সহায়তা দিয়েছিল। সেখানে তিনি কিভাবে এই মন্তব্য করতে পারলেন? পরবর্তীতে মার্গোলিসের কাছে এই মন্তব্যের যথার্থ স্পষ্ট হয়েছিল। কার্টার ডক্ট্রিনের আলোকে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা সামরিক ও বেসামরিক উপস্থিতি বৃদ্ধি করছিল। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের জবাবে এই ডক্ট্রিন ঘোষিত হয়েছিল। সাম্রাজ্যবাদী বলতে আবদুল্লাহ আজ্জাম এই দিকেই ইঙ্গিত করেছিলেন। প্রকৃতপক্ষে আমেরিকা ১৯৪৪ সাল থেকেই বাহরাইনের মানামায় একটি ঘাঁটি পরিচালনা করছিল। ১৯৪৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত সৌদি আরবের দাহরামে একটি মার্কিন ঘাঁটি ছিল। কার্টার ডক্ট্রিনের অংশ হিসেবে রিগ্যান প্রশাসন ১৯৮০-এর দশকের শুরু থেকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে আরও সম্প্রসারিত করা শুরু করে। ১৯৮১ সালে ওমানের থুমরেইতে একটি বিমান ঘাঁটি নির্মাণের মাধ্যমে এই সম্প্রসারণ শুরু হয়েছিল। এই ঘাঁটি নির্মাণ সৌদি আরবেও চলমান ছিল। আমেরিকা ওভারবিল্ডিং অ্যান্ড ওভারস্টকিং নীতির আলোকে ধীরে ধীরে সৌদি আরবের সামরিক ঘাঁটিগুলোর সম্প্রসারণ করতে থাকে। নীতিটি ছিল আসন্ন মার্কিন উপস্থিতির একটি চাল, তবে তখনও সেখানকার উপকরণ এবং ঠিকাদাররা সৌদি নাগরিকে ছিল। পরবর্তী সময়ে সৌদি এবং বাহরাইনের ঘাঁটিগুলোর পাশাপাশি কুয়েত, কাতার, ওমান, আরব আমিরাত ইত্যাদি দেশগুলোতে আরও ৭০টি স্থায়ী ঘাঁটি নির্মাণ করা হয়। এগুলোর অধিকাংশ ১৯৯০ থেকে ৯১ সালের প্রথম ইরাক যুদ্ধের প্রস্তুতিকালে নির্মাণ করা হয়েছিল। একই সঙ্গে আগমন ঘটে নতুন নতুন মার্কিন অস্ত্র, ঠিকাদার এবং সামরিক উপদেষ্টাদেরও। আরব উপদ্বীপে আমেরিকার ক্রমবর্ধমান উপস্থিতি তখনই তীব্র অসন্তোষের জন্ম দেয়। প্রফেসর পেপ জোর দিয়ে বলেন, আরব জনগণের কাছে, বিশেষ করে যারা বিন লাদেনপন্থী, এসব রাষ্ট্রীয় সীমানা অর্থহীন। তারা আরব উপদ্বীপকে একটি পবিত্র ভূখণ্ড মনে করে, ঠিক যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাষ্ট্রকে মার্কিনরা একটি দেশ হিসেবেই দেখে। আর ১৯৮৬ সালে আবদুল্লাহ আজ্জামও মুখ দিয়ে কেবল ফেনা তোলেননি। সর্বোচ্চ গতিবেগে মধ্যপ্রাচ্যের প্রজেক্টসমূহ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তিনিও তার অনুসারীদের
নতুন শত্রুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া শুরু করেছিলেন। নয়া বিশ্ব ব্যবস্থা। সর্বশান্ত সোভিয়েত ইউনিয়ন 1989 সালে আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহার করে। এর মাত্র 2 বছর পরেই সোভিয়েত ইউনিয়ন টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু ওয়াশিংটনের যুদ্ধবাজেরা এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া তো দূরের কথা, বরং এটিকে শক্তি ও প্রভাব বিস্তৃত করার একটি সুবর্ণ সুযোগ মনে করে। সর্বাত্মক কৌতুক অভিনেতা ও সমাজ সমালোচক জর্জ কার্লিন 1992 সালে এইচবিও স্পেশাল অনুষ্ঠানে বলেছিলেন, আমরা পুরোপুরিভাবে স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার অপেক্ষাটুকু করতে পারিনি। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর সমুদ্র সৈকতে বিনোদনের সুযোগটুকুও আমরা পাইনি। কারণ আমাদের যুদ্ধপ্রিয় প্রশাসন যুদ্ধের জন্য শিগগিরই একটি অজুহাত খুঁজে বের করে। 1990 সালের গ্রীষ্মে ইরাক ক্ষুদ্র প্রতিবেশী কুয়েত দখল করে নেয়। পরের বছরই মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মিত্র কুয়েত থেকে ইরাকি বাহিনীকে তাড়িয়ে দেওয়ার জন্য অপারেশন ডেজার্ট স্টর্ম নামক একটি সংক্ষিপ্ত ও আপাত সহজ যুদ্ধ পরিচালনা করে। কুয়েত বাদশাহ জাবের আল আহমদ আল সাবাহকে সিংহাসন পুনরুদ্ধার করে দিয়ে প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র দম্ভ ভরে ঘোষণা করেন, আমেরিকার জন্য এটি একটি গর্বের দিন। ঈশ্বরের কসম, আমরা ভিয়েতনামের ক্ষতকে নিরাময় করেছি। প্রথম ইরাক যুদ্ধের সময় প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রের প্রতিরক্ষা সচিব ডিক চেনি 2014 সালে উইকলি স্ট্যান্ডার্ডের সম্পাদক উইলিয়াম ক্রিস্টলের কাছে দেওয়া একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি জানান, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি নির্মাণ চুক্তিতে বাদশাহ ফাহাদ বিশেষ শর্ত দিয়েছিলেন। সেখানে বলা হয়, কুয়েত থেকে ইরাকি বাহিনীকে হটিয়ে দেওয়ার পর এবং সৌদি আরবের জন্য ইরাকি আগ্রাসনের তথাকথিত হুমকি দূরীভূত হওয়ার সঙ্গে সঙ্গেই সৌদি আরব থেকে মার্কিন সৈন্য এবং বিমান বাহিনীকে প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু ইরাকের পরাজয়ের পরও আমেরিকা তার সৈন্যদের প্রত্যাহার করে নেয়নি। প্রথম ইরাক যুদ্ধ সমাপ্ত হতে না হতেই স্থায়ী দখলদারির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নতুন অজুহাত বানিয়ে নেয়। কুয়েতে মার্কিন অভিযানের সময় প্রেসিডেন্ট বুশ সিনিয়র ভয়েস অফ আমেরিকার মাধ্যমে একটি রেডিও বার্তা প্রচার করেছিলেন। মার্কিন বিমান বাহিনীও ইরাকি সামরিক ইউনিটগুলোতে এবং বেসামরিকদের উপর বিমান থেকে একই বার্তা প্রচার করে লিফলেট বিতরণ করে। সেই বার্তায় সাদ্দাম হুসাইনের সুন্নি সমর্থিত স্বৈরতন্ত্রকে উপড়ে ফেলার জন্য আরব শিয়া ও কুর্দিদের উৎসাহিত করা হয়। স্বাভাবিকভাবেই শিয়া ও কুর্দিদের মনে হয়েছিল যে আমেরিকা নিশ্চয়ই তাদেরকে সাদ্দাম হুসাইনকে ক্ষমতাচ্যুত করতে সহায়তা করবে। কিন্তু পরবর্তী সময়ে সিনিয়র বুশ কেবল এই সহযোগিতা করতেই অস্বীকৃতি জানায়নি, উল্টো আত্মসমর্পণের শর্ত হিসেবে সাদ্দাম হুসাইনের অ্যাটাক হেলিকপ্টারগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। আর এটা সবাই জানতো যে এগুলো দিয়ে সাদ্দাম তার বিরোধীদের নির্বিচারে হত্যা করতে চাচ্ছে। সাংবাদিক ব্যারি ল্যান্ডো জানান, আমেরিকা এ সময় মূলত সাদ্দাম হুসাইনের পক্ষেই কাজ করেছিল। কাছাকাছি সময়ে একটি ইরাকি আর্মি ডিভিশন সাদ্দামকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাজধানীর উদ্দেশ্যে অগ্রসর হচ্ছিল, কিন্তু মার্কিন হেলিকপ্টারগুলোকে বাগদাদের রাস্তায় নামিয়ে দিয়ে ব্যারিকেড তৈরি করেছিল। 1991 সালের মরুভূমিতে লজ্জাজনকভাবে এই গাদ্দারি করা হয়েছিল। ইরাক বিশ্লেষক জোয়েল উইং লিখেন, সিনিয়র বুশ প্রশাসন একসময় সত্যিকার অর্থেই কোনো সামরিক অভ্যুত্থান বা গণ অভ্যুত্থানের মাধ্যমে শিয়া ও কুর্দিদের মাধ্যমে সাদ্দামকে উৎখাত করতে চেয়েছিল, কিন্তু তার যুদ্ধ পরিষদ শিগগিরই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে, কারণ তারা বুঝতে পারে যে এরকম একটি অভ্যুত্থান ইরানপন্থী সশস্ত্র যোদ্ধাদের উপস্থিতি সকল হিসাব নিকাশ বদলে দিতে পারে। তাই বুশ সিনিয়র আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ইরাকি বিদ্রোহীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। তার এই গাদ্দারির বলি হয়ে হাজার হাজার আরব শিয়া ও কুর্দি হত্যাকাণ্ডের শিকার হয়। অতঃপর যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন ইরাকের উত্তর দক্ষিণাঞ্চলের ইরাকি বিমান বাহিনীকে উড্ডয়ন থেকে বিরত রাখার জন্য স্থায়ী নো ফ্লাই জোন ঘোষণা করে। অথচ কিছুক্ষণ আগেই সেখানকার বাসিন্দারা মার্কিন নীতির বলি হয়েছিল। সবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে আমেরিকার অস্ত্রবিরতি চুক্তির শর্তাবলী মেনে না নেওয়া পর্যন্ত ইরাকের উপর যুদ্ধ পূর্ববর্তী আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো বলবৎ থাকবে। এই ঘোষণার মাধ্যমেই সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো স্থায়ী হয়ে যায়। বিন লাদেন বনাম আমেরিকা।
মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ জোটের যুদ্ধ এবং একই সঙ্গে আমেরিকার সৌদি আরবে অবস্থান করা ও ইরাকের বিরুদ্ধে যুদ্ধ বজায় রাখার সিদ্ধান্ত শুরু থেকেই ব্যাপক বিরোধিতার সম্মুখীন হয়েছিল। ধনকুবের সৌদি নির্মাণ ব্যবসায়ীর পুত্র ওসামা বিন লাদেন ১৯৮০-এর দশকের আফগান যুদ্ধে অর্থ এবং সামরিক সরঞ্জামাদি সরবরাহ করেছিলেন। তিনি কমিউনিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আহত হয়েছিলেন। কুয়েত থেকে সাদ্দামকে হটিয়ে দেওয়ার জন্য সৌদি বাদশাহ আমেরিকার সহায়তা প্রার্থনা করায় বিন লাদেন যার পরনাই ক্ষুব্ধ ও নাখোশ হয়েছিলেন। এ সময় তিনি সৌদি সরকারকে তার মুজাহিদিন বাহিনীকে ভলান্টিয়ার হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। তার সেই প্রস্তাবে আহলে সাউদরা কর্ণপাত করেনি। তারপর পবিত্র আরব উপদ্বীপে ইরাক যুদ্ধের সময় এবং যুদ্ধের পরও ক্রুসেডার মার্কিন সেনাবাহিনীর বিস্তৃত এবং অনির্দিষ্ট উপস্থিতি দেখে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। মার্কিন সরকারবান্ধব এবং স্বাধীনতাকামী যোদ্ধা হিসেবে মার্কিনীদের প্রশংসা করানো আরব আফগান মুজাহিদিনদের নিকট আমেরিকায় হয়ে ওঠে প্রধান শত্রু। আফগানিস্তান থেকে সোভিয়েত আগ্রাসীদের হটানোর পর এবার তারা আরব উপদ্বীপ থেকে যে কোনো উপায়ে মার্কিন বাহিনীকে বিতাড়িত করার শপথ নেয়। আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধে যোগদানের জন্য আরব দেশগুলো থেকে হাজার হাজার যুবক পাঠানোর ভয়ঙ্কর ফলাফল তখনই অনেকের কাছে স্পষ্ট হয়। সাংবাদিক অ্যান্ড্রু ককবার্নের কাছে মিশরীয় আলেম আবু হামজা বলেছিলেন, নিজেদের ঘরের সমস্যাসমূহ থেকে তরুণদের বিমুখ রাখার জন্যই এই কৌশলের আশ্রয় নেওয়া হয়। বিষয়টা অনেকটা প্রেসার কুকারের মতোই। আপনি যদি প্রেসার কুকার পুরোপুরি বন্ধ করে রাখেন তবে এটি বিস্ফোরিত হবে। তাই আপনাকে একটি নির্গমন পথের বা প্রেসার কুকার ভেন্টের ব্যবস্থা করতে হবে। আফগান যুদ্ধই ছিল সেই নির্গমন পথ। অ্যান্ড্রু ককবার্ন বলেন, শিগগিরই আরব দেশগুলো এই নকশার খুঁত বুঝতে পারে। মূলত সেই নির্গমন পথটি ছিল দ্বিমুখী। ১৯৯৪ সালে নীলনদের বুকে অনুষ্ঠিত একটি ডিনার পার্টিতে এই বিষয়টি আমি আরও স্পষ্টভাবে শুনতে পেয়েছিলাম বলে উল্লেখ করছেন এই বিশ্লেষক। সেই ধনকুবের মিশরীয় জিহাদি গোষ্ঠীর জঙ্গি হামলার আশঙ্কায় বাড়তি নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানটি পানিতে আয়োজন করেছিল। অনুষ্ঠানটিতে ওসামা এআই বাজ নামক হোসনি মোবারকের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা এই বিশ্লেষকের কাছে মন্তব্য করেছিলেন, এই সব কিছুর জন্য দায়ী সিআইএর নির্বোধ জারজগুলো। তারাই এদেরকে প্রশিক্ষণ দিয়েছে এবং সোভিয়েতরা সরে যাওয়ার পরও তাদের আপন স্থানে বহাল রেখেছে। এখন আমাদেরই তাদের মোকাবেলা করতে হবে। জর্জ H.W. বুশের উত্তরসূরিদের বিভিন্ন পদক্ষেপের ফলাফল বাস্তবে আসলে এরকমই ছিল। প্রথম উপসাগরীয় যুদ্ধ এবং বিল ক্লিন্টন প্রশাসন। ক্ষমতায় আরোহণের পরপরই বিল ক্লিন্টন প্রশাসন ইরাক ও ইরান উভয়ের ক্ষেত্রেই একটি দ্বৈত দমন নীতি গ্রহণ করে। ইতিপূর্বে ১৯৮০-এর দশকে ইরাক ইরান যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র এই উভয় রাষ্ট্রকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে এক রাষ্ট্রকে অপরটির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। ইরাকের বিরুদ্ধে একটি পূর্ণমাত্রার বৈশ্বিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে এই দমন নীতির বাস্তবায়ন শুরু হয়। এই নিষেধাজ্ঞার মাধ্যমে সমগ্র ইরাক ইরান যুদ্ধে নিহতদের প্রায় সমান সংখ্যক মানুষকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়। দ্বৈত দমন নীতির সার কথা ছিল, কখনোই কোনো স্থিতিশীল অবস্থায় পৌঁছানো যাবে না এবং বিংশ শতাব্দীর অবশিষ্ট সময়কালটিতে এমনকি তারপরেও ইরানের বিরুদ্ধে শীতল যুদ্ধ বা ইরাকের বিরুদ্ধে উষ্ণ যুদ্ধের সমাপ্তি ঘটবে না। আর তাই সৌদি আরবের আমেরিকান ঘাঁটিগুলোকেও বহাল রাখতে হবে। যে যুদ্ধটি আরেকটি ভিয়েতনাম হবে না মর্মে জর্জ H.W. বুশ শপথ করেছিলেন, সেই যুদ্ধটি চালু রাখার সব ধরনের বন্দোবস্ত করা হয়। ইরাকের আকাশের ৩,০০০ ফুট উচ্চতা থেকে ওয়াশিংটনের কোষাগার বোমা আকারে নিক্ষিপ্ত হতে থাকে। বিল ক্লিন্টনের সময়কালকে মার্কিনরা শান্তির সময় মনে করে, কিন্তু বাস্তবতা হলো তার সময়ে যুদ্ধ এবং এর খবরাখবর বহুলাংশে জনগণ থেকে আড়ালে রাখা হতো। সাংবাদিক জেরেমি স্কাইলের প্রতিবেদন অনুসারে বিল ক্লিন্টনের সময় মার্কিন বিমান বাহিনী ইরাকে প্রতি সপ্তাহে গড়ে ৩ থেকে ৪ দফা বোমাবর্ষণ করেছে। এ সময় মার্কিন জনগণকে বলা হতো মার্কিন বিমান বাহিনীর জন্য ইরাকি গ্রাউন্ড স্টেশনের রাডারগুলো হুমকি মনে হওয়ায় বোমাবর্ষণ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, কোনো ধরনের হুমকি না থাকা সত্ত্বেও ১৯৯৮ সালের পর মার্কিন বিমান বাহিনী আত্মরক্ষার নামে রাডার এবং অন্যান্য সামরিক স্থাপনাতে
হামলার নীতি গ্রহণ করে। প্রথম ইরাক যুদ্ধের পর পুরো দশক ইরাকি বাহিনী কোনো বিমান ভূপাতিত করা তো দূরের কথা, তাদের পক্ষ থেকে কোনো গুলিও চালানো হয়নি। অথচ প্রতিরক্ষার নামে বোমাবর্ষণ করে মার্কিন যুক্তরাষ্ট্র শত শত নিরীহ বেসামরিক লোকজনকে হত্যা করে। ৯০-এর দশকে জাতিসংঘের অবরোধ ছিল আরও মর্মান্তিক ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের উপর একটি বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা প্রথম ইরাক যুদ্ধের পর ইরাকি অর্থনীতির অবশিষ্টাংশকেও ধ্বংস করে দেয়। কয়েক বছর পূর্বে ইরানের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে রাসায়নিক এবং জৈবিক অস্ত্র তৈরির জন্য সাদ্দাম হুসাইনের ডুয়েল ইউজ আইটেম আমদানি করার বিষয়ে আমেরিকা খুশি প্রকাশ করেছিল। কিন্তু এই নিষেধাজ্ঞার আওতায় ইরাকি তেল ক্রয় নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির বৈদ্যুতিক এবং সরবরাহ ট্রাক মেরামতের যন্ত্রাংশ আমদানিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অভিযোগ করা হয় এগুলো ডুয়েল ইউজ আইটেম হিসেবে ব্যবহৃত হবে। এমনকি পানি জীবাণুমুক্ত করার ক্লোরিনকেও নিষিদ্ধ করা হয়। বলা হয় ইরাকিরা নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র তৈরির জন্যই ক্লোরিন আমদানি করতে চায়। বিশ্বের অন্যত্র সস্তা ও সুলভ ওষুধগুলোকেও ইরাকে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। অপুষ্টি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। কলেরা ও টাইফয়েডের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করে। এই সমগ্র প্রক্রিয়াটি ছিল সমস্ত ইরাকি পুরুষ, মহিলা ও শিশুর বিরুদ্ধে একটি নির্মম অর্থনৈতিক যুদ্ধ। অন্যদিকে নানাবিধ শব্দের মারপ্যাঁচে মার্কিন জনগণকে এসব বিষয়ে উদাসীন করে রাখা হয়। যেমন অর্থনৈতিক অবরোধ, নিষেধাজ্ঞা প্রমুখ শব্দের আড়ালে সেই পূর্ণমাত্রার আকাশ ও ট্যাঙ্ক যুদ্ধ সম্পর্কে তাদেরকে অন্ধকারে রাখা হয়েছিল। তারা উপলব্ধি করতে পারছিল না যে এই নতুন ব্যবস্থা তথা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির বেসামরিক জনগণকে অনাহারে থাকতে বাধ্য করছে এবং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি সম্পর্কে সামান্যতম সন্দেহ উদ্রেককারী বিষয়গুলোকেও রাজনৈতিক পক্ষপাত, বর্ণবাদ এবং জাতীয়তাবাদের মুখোশে মাটিচাপা দেয়া হচ্ছিল। ৯০-এর দশক জুড়ে একের পর এক অনুসন্ধান পরিচালনা হয়েছিল। তাদের মধ্যে যেমন মার্কিন বিমান বাহিনী, হার্ভার্ড ইউনিভার্সিটি, জাতিসংঘ ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল, তেমনি নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ল্যান্সেট প্রমুখ ছিল। তাদের রিপোর্টে কেবল ইরাকি জনগণের অসহনীয় দুর্দশা উঠে আসতে থাকে। কিন্তু এ সব কিছুকে দেখা হচ্ছিল নিষেধাজ্ঞার সাফল্য হিসেবে। বেসামরিক মৃত্যু ছিল এই নিষেধাজ্ঞা নীতিমালার প্রধান একটি বৈশিষ্ট্য। যেমন পেন্টাগনের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে বলে, লোকজন বলে, আপনারা কি দেখছেন না বেসামরিক অবকাঠামোর উপর বোমা বর্ষণের ফলে তাদের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশনের উপর কিরূপ প্রভাব পড়ছে? বেশ, আমরা কি তাহলে এই হামলা ও নিষেধাজ্ঞার মাধ্যমে ইরাকি জনগণকে সাহায্য করতে চাচ্ছি? জবাব হচ্ছে না, বরং আমরা এসব অবকাঠামোর উপর বোমা হামলার মাধ্যমে নিষেধাজ্ঞার প্রভাবকে আরও ত্বরান্বিত করতে চাচ্ছি। আমরা তাদেরকে জানাতে চাচ্ছি এই লোকটির হাত থেকে মুক্ত হও, আমরাই এরপর তোমাদের পুনর্নির্মাণে খুশি মনে সহায়তা করব। আমরা সাদ্দাম হুসাইন বা তার শাসন ব্যবস্থাকে কোনোভাবে মেনে নিচ্ছি না। প্রথমে এই সমস্যাটির সমাধান করো, তাহলে আমরাও তোমাদের বিদ্যুৎ লাইন মেরামত করা মঞ্জুর করব। তবে শেষ পর্যন্ত ১৯৯৬ সালে জাতিসংঘের অধীনে তেলের বদলে খাদ্য কর্মসূচির প্রবর্তন করা হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জাতিসংঘের মতে এই বঞ্চনার ফলে প্রায় ১ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে। তাদের অর্ধেকেরও বেশি ছিল শিশু। অথচ এই সময়কেও কিনা মার্কিন শান্তির সময় বলে অভিহিত করা হয়। কতটা আইরনি, তাই না? ভয়াবহ ধ্বংসযজ্ঞ পরিচালনার সহায়তা করার অনুশোচনায় এই নিষেধাজ্ঞার তদারককারী জাতিসংঘের দুজন কর্মকর্তা ড্যানিস হেলিডে ও হ্যান্স ভন স্পোনেক পদত্যাগ করেন। এই সময়ে বৈদেশিক নীতি নির্ধারক গোষ্ঠীগুলোতে একটি জনশ্রুতি ছিল, তেলের বিনিময়ে খাদ্য কর্মসূচির কঠোর নিয়মকানুন সত্ত্বেও তেল বিক্রয় থেকে প্রাপ্ত লাভসমূহ সাদ্দাম নিজের প্রয়োজনেই ব্যয় করছেন। এই কর্মসূচিতে ইরাকি জনগণের ভোগান্তির কোনোই অবসান হচ্ছে না। বলা হচ্ছিল সাদ্দাম তেল বিক্রির সম্পূর্ণ লভ্যাংশ তার প্রাসাদে ব্যয় করছেন। তারপরেও ব্যাপারটিকে স্বৈরশাসকদের চাপের মধ্যে ফেলার একটি হাতিয়ার হিসেবে দেখা হচ্ছিল। ইরাকি জনগণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে অন্য কোনো উপায় অবলম্বন করার ধারণাটি কখনোই গুরুত্ব সহকারে বিবেচিত হয়নি। ২০০০ সালে জার্নালিস্ট রড নরল্যান্ড যথাযথভাবে ওয়াশিংটনের এই পদক্ষেপের আসল রূপকে
সংক্ষিপ্তভাবে তুলে ধরেছিলেন। ওয়াশিংটনের একজন ব্যক্তিও বিশ্বাস করে না যে এত কিছুর পরও সাদ্দাম হুসাইন তার গণবিধ্বংসী অস্ত্র তৈরির উচ্চাভিলাষ ত্যাগ করেছেন। জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক দলের প্রধান রিচার্ড বাটলার গত সপ্তাহেই ইসরায়েলের ন্যাসটেকে জানান, কাঁচামাল পেলে ইরাক ১ বছরের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রাখে। নিষেধাজ্ঞার অবসান সাদ্দাম হুসাইনের রাজস্ব আয় ব্যাপক বৃদ্ধি করবে এবং আমদানির উপর তাকে অবাধ স্বাধীনতা দেবে। সেক্ষেত্রে প্রয়োজনীয় পারমাণবিক রসদ ক্রয় আরও সহজ হয়ে যাবে। অতঃপর এই বিপর্যয়কর অচলাবস্থা, অর্ধেক যুদ্ধ অর্ধেক শান্তি অনির্দিষ্টকালের জন্য বজায় রাখতে হবে। লেখক জয় গর্ডন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরাকের এই পরোক্ষ লড়াইয়ের মূল হাতিয়ার এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারে কারোরই কোনো কিছু করার ক্ষমতা ছিল না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানের কারণে একটি নতুন প্রস্তাবনা উত্থাপন করতে না পারায় অবরোধটি অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকে। ১৯৯০-এর দশকটিতে যুদ্ধ পরবর্তী অস্ত্রবিরতি চুক্তির শর্তানুসারে জাতিসংঘের বিরামহীন অস্ত্র পরিদর্শনের একটি যুগ বলা চলে। সাদ্দাম হুসাইনের ইরাককে রাসায়নিক অস্ত্রমুক্ত করার অজুহাতে এই পরিদর্শন চলতে থাকে। অথচ এই অস্ত্রগুলো ইতিপূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররাই সাদ্দামকে দিয়েছিল। সাদ্দাম হুসাইন আমেরিকার সহায়তায় ইরানি জনগণ এবং ইরাকি কুর্দিদের উপর মাত্র ১ দশক আগেই এই অস্ত্র ব্যবহার করেছিল। কিন্তু বাস্তবে ১৯৯১ সালের শেষ দিকেই এই অস্ত্রসমূহ পুরোপুরি ধ্বংস করা হয়েছিল। ১৯৯৫ সালের শেষ দিকে এসে জাতিসংঘ কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেন, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ব্যবস্থায় এই সার্টিফিকেট কোনো ভূমিকাই রাখেনি। উল্টো আমেরিকার উদ্দেশ্য পরিবর্তন হয়ে কথিত অস্ত্র নিয়ন্ত্রণ থেকে ইরাকের সরকার উৎখাতে মন নেয়। ১৯৯৭ সালে ইরাক সম্পর্কিত জাতিসংঘের বিশেষ কমিশন ইরাককে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত ঘোষণা করতে প্রস্তুতি নিলেও ক্লিন্টনের প্রতিরক্ষা সচিব ম্যাডেলিন অলব্রাইট এই পদক্ষেপকে নস্যাৎ করে দেন। তিনি ঘোষণা করেন, যাই হোক না কেন এই অবরোধ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ না ইরাকের জনগণ সাদ্দাম হুসাইনকে উৎখাত করছে। অথচ ইরাকের জনগণ অনাহারে মারা যাচ্ছিল এক সময়কার মার্কিন সমর্থিত সরকারের কারণেই। ১৯৯১ সালে ইরাকি জনগণ সাদ্দাম হুসাইনকে উৎখাতের চেষ্টায় অভ্যুত্থান করলেও আমেরিকা তাদের সঙ্গে বেইমানি করেছিল। ক্লিন্টন প্রশাসনের কাছে ইরাকিদের জানমালের বিন্দুমাত্র মর্যাদাও ছিল না। শেষমেশ ১৯৯৬ সালে সিআইএ এবং MI6-এর একটি যৌথ অভ্যুত্থান প্রচেষ্টাও বিপর্যয়ের মাধ্যমে সমাপ্ত হয়। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটকে নিষেধাজ্ঞার কারণে ৫ লাখ শিশুর জীবননাশের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি সিবিএস নিউজকে জঘন্যভাবে উত্তর দিয়েছিলেন, আমরা মনে করি বিনিময়ে আমরা যা পাচ্ছি তার তুলনায় এই মূল্য ঠিকই আছে। অনুষ্ঠানটির সঞ্চালক বলেছিলেন, সংখ্যাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমায় পারমাণবিক বোমা হামলায় নিহতদের সংখ্যার চেয়েও অনেক বেশি। এ ঘটনার পর অলব্রাইট সেই অমার্জিত মন্তব্যের জন্য বারবার ক্ষমা চাইলেও এখনও অবধি তাকে জিজ্ঞাসা করা হয়নি যে এত নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী এবং এত নতুন শত্রু সৃষ্টির জন্য দায়ী এই নীতি বাস্তবায়নের কারণে তিনি প্রকৃতপক্ষেই দুঃখিত কিনা, কারণ তিনি এমনটা করতে মোটেও বাধ্য ছিলেন না। জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও স্বীকার করেন, নিষেধাজ্ঞার ফলে এই ইরাকি শিশুদের মৃত্যু এবং মার্কিন সেনাদের উপস্থিতি তার জিহাদকে বৈধতা দেওয়ার কাজে ভূমিকা রেখেছে। সত্যিকার অর্থে 9/11 ছিল সাদ্দামের ইরাকে চালানো নিপীড়নের একটি জবাবও। এছাড়া সৌদিতে কোনো মার্কিন সেনা না থাকলেও বিন লাদেন হয়তোবা সুসজ্জিত মসজিদে বা খাইবার পাসে লড়াইয়ের খোশগল্প করে তার বন্ধুদের বিরক্ত করে তুলতেন। নিকটবর্তী শত্রু, দূরবর্তী শত্রু। ৯০-এর দশকে মিশরীয় ইসলামিক জিহাদের অন্যতম নেতা সাবেক সার্জন ডাক্তার আইমান আল জাওয়াহিরি তার দলকে বিন লাদেনের দলের সঙ্গে একীভূত করার শুরু করেন। তারা একমত হয়েছিলেন যে মিশর ও সৌদি আরবের শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাদের প্রত্যাশিত স্থানীয় বিপ্লব এবং ইসলামী খিলাফত প্রতিষ্ঠা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ শক্তিশালী মার্কিন সামরিক বাহিনী তাদের আশ্রিত দেশগুলোর সরকারকে সহায়তা দিতে থাকবে। এজন্য সর্বপ্রথম দূরবর্তী শত্রুকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে হবে। জাওয়াহিরি বলেছিলেন, যারা আমাদের দেশে আগুন প্রজ্বলন করে যাচ্ছে তাদের হাতসমূহ পুড়িয়ে দিতে এই যুদ্ধকে তাদের ভূখণ্ডে নিয়ে যেতে হবে। পশ্চিমারা কেবল ধ্বংসযজ্ঞের ভাষাই উপলব্ধি করতে সক্ষম।
তাদের কৌশলটি ছিল নিতান্তই সাধারণ। বিন লাদেন এবং জাওয়াহিরি বারবার এই কৌশল ব্যাখ্যা করেছেন। তাদের উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই অঞ্চলে সরাসরি আগ্রাসনে প্ররোচিত করে ইতিপূর্বেকার সোভিয়েত সাফল্যকে পুনরাবৃত্তি করা। তারা আগ্রাসন চালালেই মার্কিন সেনাবাহিনীকে চেপে ধরে তাদের কোষাগারকে দেউলিয়া করে দেয়া সম্ভব হবে। দিন শেষে এই শত্রুপক্ষ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্য থেকে তাদের সৈন্য সামন্ত প্রত্যাহারেও বাধ্য হবে। কিন্তু সশস্ত্র গোষ্ঠী এই লক্ষ্যে ইতিমধ্যেই আক্রমণ শুরু করে দিয়েছিল। 1990 সালে এই গোষ্ঠীগুলো একীভূত হওয়া শুরু করেছিল। তাদেরকেই আমরা বর্তমানে সামগ্রিকভাবে আল কায়েদা বলে থাকি। আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি সমর্থক নিউ ইয়র্কের উগ্রপন্থী রেবাই মির কাহেনেকে হত্যা করে। 1992 সালে ইয়েমেনে মার্কিন নৌসেনাদের লক্ষ্য করে একটি হোটেলে ব্যর্থ বোমা হামলা চালায়। 1993 সালের এপ্রিলে ইয়েমেনে হামলা প্রচেষ্টায় বিন লাদেনের ভূমিকা নিয়েও সিআইএ অবগত ছিল। 1993 সালের ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপর প্রথম হামলাটিও সৌভাগ্যক্রমে ব্যর্থ হয়েছিল। এই ঘটনায় 6 জন নিহত হলেও হামলাটি সফল হলে পরিস্থিতি এর চেয়ে অনেক ভয়াবহ হতো। হামলাকারীরা একটি টাওয়ারকে অপরটির উপর ভেঙে ফেলতে ব্যর্থ হয়। তারা সফল হলে তাৎক্ষণিকভাবে কয়েক হাজার মানুষ হতাহত হতো। টুইন টাওয়ারের এই হামলার মূল হোতা মিশরের ইসলামী জিহাদের অন্ধ শাইক নামে পরিচিত ওমর আব্দুর রহমান সিআইএ কর্মকর্তাদের কৃপাতেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। তিনি 80-র দশকের আফগান জিহাদের সময় থেকে আমেরিকার মিত্র হিসেবে পরিচিত ছিলেন। যাই হোক, সেই জঙ্গিদের ষড়যন্ত্রকে শুরুতেই পুরোপুরিভাবে ব্যর্থ করে দেয়া যেত, কারণ তাদের মাঝে এফবিআইয়ের একজন গোপন তথ্যদাতা ছিল। তার দায়িত্ব ছিল অকেজো বিস্ফোরক দিয়ে জাল বোমা তৈরি করা। কিন্তু এফবিআই কর্মকর্তা কার্সন ডানবার তার এজেন্টকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। সেই এজেন্টের তথ্যদাতা আহমদ সালিমকেও দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়। দিন শেষে রমজি ইউসুফকে সেই সালিমের স্থলাভিষিক্ত করা হয়েছিল। রমজি ইউসুফের বক্তব্যসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করলে বোঝা যাবে তার উদ্দেশ্য মার্কিনদের তার ধর্মে দীক্ষিত করা, যা ধর্মান্তরিত হবে না তাদের হত্যা করার মতো কিছু ছিল না। রক্ষণশীল শরিয়া আইন কায়েম করে মার্কিন সংস্কৃতিকে নির্মূল করার কোনো ষড়যন্ত্রও ছিল না। রমজি ইউসুফের সর্বশেষ সাজা শুনানিতে তিনি মার্কিন সন্ত্রাসবাদী বৈদেশিক নীতি, ইসরায়েলের পক্ষ সমর্থন এবং ইরাকের বিরুদ্ধে অবরোধ সম্পর্কে একটি সুদীর্ঘ এবং তীব্র তিরস্কারমূলক বক্তৃতা দিয়েছিলেন। ফেডারেল জজ কেভিন ডাফি তার বক্তব্যকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করে সরকারের দাবিকেই যুক্তি হিসেবে উপস্থাপন করেন। আপনি কোনো পরিবর্তন প্রত্যাশী নন, আপনি শুধু নিরীহ মানুষের মৃত্যুই কামনা করেন। আপনার রব আল্লাহ নন, বরং আপনি মৃত্যু ও ধ্বংসের উপাসনা করেন। এরপর লিঙ্কন ও হল্যান্ড টানেলে এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বোমা হামলার ব্যর্থ পরিকল্পনাসমূহ উন্মোচিত হয়েছিল। এছাড়া রমজি ইউসুফ পরিকল্পিত 1995 সালে ফিলিপাইনে অনেকগুলো সিরিজ হামলার পরিকল্পনা ফাঁস হয়েছিল। রমজি ইউসুফ 1993 সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর ফিলিপাইনে পালিয়ে যান। ফিলিপাইনে তাদের অ্যাপার্টমেন্টে একটি দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের পর রমজি ইউসুফ এবং তার 2 সহযোগী ওয়ালি খান, আমিন শাহ ও আব্দুল হাকিম মুরাদ পালিয়ে গিয়েছিলেন। কিন্তু আমিন শাহ এবং মুরাদ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার জন্য ফিরে আসলে ইউসুফের একটি ল্যাপটপ সহ আটক হন। এই ল্যাপটপ থেকেই প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং পোপ দ্বিতীয় জন পলের পূর্ব নির্ধারিত ফিলিপাইন ভ্রমণের সময় তাদের হত্যার ষড়যন্ত্র উন্মোচিত হয়েছিল। সেই ল্যাপটপ থেকেই বোজিঙ্কা প্লটের সন্ধান পাওয়া গিয়েছিল। তারা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাতায়াতকারী 10টি বা তার চেয়েও বেশি বিমানে টাইম বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছিল। বোজিঙ্কা প্লটের একটি পরীক্ষামূলক প্রচেষ্টাও চালানো হয়েছিল। এই ঘটনায় বিমান বিধ্বংস না হলেও একজন জাপানি ব্যবসায়ী মারা যান। বিমানে সেই ব্যবসায়ীর সিটের নিচে রমজি ইউসুফ একটি বোমা পেতে রেখেছিলেন। এছাড়া আব্দুল হাকিম উরাদ একাধিক বিমান অপহরণ করে সেগুলোকে মার্কিন মুলুকের একাধিক লক্ষ্যবস্তুকে বিধ্বস্ত করার পরিকল্পনা করেছিল। এই পরিকল্পনা অবশেষে 11 সেপ্টেম্বর ইউসুফের চাচা খালিদ শেখ মোহাম্মদের হাত ধরে বাস্তবায়িত হয়। যাই হোক, টুইন টাওয়ারে প্রথম হামলার পর আল কায়েদা সংশ্লিষ্ট যোদ্ধারা 1995 সালে সৌদি ন্যাশনাল গার্ড ট্রেনিং সেন্টারে সফলভাবে বোমা বিস্ফোরণ ঘটায়। এই হামলায় 5 জন মার্কিন নিহত হয়।
এরপর 1996 সালে সৌদি আরবের দাহরানের খোরার টাওয়ার হামলায় সেখানকার ব্যারাকে অবস্থিত ১৯ জন মার্কিন বৈমানিক নিহত হয়। কিন্তু রাজনৈতিক কারণে মার্কিন সরকার খোবার হামলার জন্য ইরান সমর্থিত সৌদি হিজবুল্লাহকে দায়ী করার সিদ্ধান্ত নেয়। ফলস্বরূপ প্রকৃত অভিযুক্তরা আড়ালেই থেকে যায়। এর মাধ্যমে মার্কিন জনগণকে জঘন্যভাবে একটি সুস্পষ্ট ও গুরুত্বপূর্ণ সত্য থেকে বঞ্চিত করা হয়েছে। মার্কিন নাগরিকদের জানতে দেয়া হয়নি যে আমেরিকার গোলামি করা শাসকদের দেশে এমন কিছু মারাত্মক লোক আছে যারা তাদের সামরিক বাহিনীকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। তারপরও পরবর্তী সময়ে প্রকাশিত হয় যে খোবার টাওয়ার হামলাটি পুরোপুরিভাবেই আল কায়েদার ওসামা বিন লাদেন এবং খালিদ শেখ মোহাম্মদের পরিকল্পিত ছিল। বিন লাদেন নিজেই লন্ডনের আল কুদস আল আরাবি পত্রিকার ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ সম্পাদক আব্দুল বারি আতওয়ানের কাছে এই হামলার দায় স্বীকার করেন। ১৯৯৮ সালের ৭ই আগস্ট আল কায়েদা কেনিয়ার নাইরোবি এবং তানজানিয়ার দারুস-সালামে বিধ্বংসী দ্বৈত ট্রাক বোমা হামলা চালায়। আব্দুল বারি আতওয়ানের বরাতে জানা যায় এই শহর দুটিকে বেছে নেয়ার কারণ হচ্ছে তারা মার্কিন সেনাবাহিনীকে নিজেদের মাটিতে জায়গা দিয়েছে। উভয় দেশই ইরাকে মার্কিন আগ্রাসনে সমর্থন দিয়েছিল এবং তারা উভয়ই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখে। বিল ক্লিন্টন বিন লাদেনের প্রশিক্ষণ শিবিরে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই হামলার পাল্টা জবাব দিয়েছিল, কিন্তু বিন লাদেন ২ দিন আগে সেখান থেকে সরে পড়ে বেঁচে গিয়েছিল। ৯০-এর দশকে আমেরিকার বিরুদ্ধে আল কায়েদার ক্রমবর্ধমান হামলার পরও সম্ভবত বিল ক্লিন্টন প্রশাসনের বিশ্বাস ছিল মুজাহিদিনরা আমেরিকার অন্যান্য অনেক বৈদেশিক লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে। বিন লাদেন যখন রাশিয়া, চীন, উজবেকিস্তান, ভারত প্রভৃতি দেশে মুসলিমদের উপর সহিংস দমন-পীড়ন চালানোর ক্ষেত্রে আমেরিকার সমর্থককে দায়ী করে, তখনও আমেরিকা প্রচ্ছন্নভাবে রাশিয়ার বিরুদ্ধে চেচনিয়ার আল কায়েদা মিত্রদের, চীনের বিরুদ্ধে উইঘুরদের, ৯০-এর দশকের মাঝামাঝি বসনিয়ার মুজাহিদিন গোষ্ঠীগুলোকে এবং ১৯৯৯ সালে কসবো যুদ্ধে আল কায়েদা সমর্থিত কসবো লিবারেশন আর্মির মতো দলগুলোকে সহায়তা দিয়ে গেছে। বসনিয়া ও কসবোয় রুশ সমর্থিত সার্বদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদার বন্ধুদেরকে সহায়তা দিয়ে গেছে। বিল ক্লিন্টন একদিকে ঘোষণা দিয়েছিল সন্ত্রাসবাদ আমাদের এই প্রজন্মের শত্রু এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই বিজয়ী হতে হবে। অন্যদিকে তারা নিজেদের সংজ্ঞায়িত সন্ত্রাসীদের যাবতীয় সহায়তা প্রদান করছিল। ক্লিন্টনের বলকান অঞ্চলের প্রধান মধ্যস্থতাকারী রিচার্ড হলব্রুক লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকাকে বলেছিলেন, আমি মনে করি বসনিয়ার মুসলিমরা ৮০-র দশকের আফগান যুদ্ধের আরব আফগান মুজাহিদিনদের সহায়তা ছাড়া টিকতেই পারত না। 9/11-এর পরও ক্লিন্টন এবং তার কিছু কংগ্রেস মিত্র বিশ্বাসই করতে পারছিল না যে বলকান যুদ্ধসমূহে মুসলমানদের সহায়তা করার পরও আল কায়েদা আমেরিকায় আঘাত হানতে পারে। অথচ এই সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নীতিসমূহে কোনো পরিবর্তন হয়নি, তাই স্বভাবতই মার্কিনদের বিরুদ্ধে আল কায়েদা যুদ্ধ ক্রমেই বিস্তৃত হচ্ছিল। ক্লিন্টন প্রশাসন জিহাদি গোষ্ঠীগুলোর তৈরিতে সহায়তা করেছিল ঠিকই, কিন্তু তারা তাদের কিনে নিতে ব্যর্থ হয়। ১৯৯৮ সালের এই বৈশ্বিক মুজাহিদিনদের ব্যাপারে লো নোইভেল অবজারভেটর ম্যাগাজিনকে দেওয়া মার্কিন পররাষ্ট্রনীতির গডফাদার ফ্রিগনিক ব্রজেন্সকির সাক্ষাৎকার ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তাকে জিজ্ঞাসা করা হয় ১৯৮০-র দশকে মুজাহিদিনদের পক্ষে আমেরিকার সহায়তার পরিপ্রেক্ষিতে জন্ম নেয়া তালেবানি ১৯৯৬ সালে আফগানিস্তানের বেশিরভাগ অঞ্চল দখলে নিয়েছিল। ওসামা বিন লাদেনের মতো আন্তর্জাতিক সন্ত্রাসীদের এই তালেবান আশ্রয় দিয়েছে। আশ্রয়দাতা এই তালেবান শাসনের উত্থানে সহায়তা করার জন্য আপনি কি আফসোস করেন? ব্রজেন্সকি এর জবাবে বলেন, বিশ্বের ইতিহাসে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, তালেবান উত্থান নাকি সোভিয়েত সাম্রাজ্যের পতন? কিছু উত্তেজিত মুসলমান নাকি মধ্য ইউরোপের স্বাধীনতা ও স্নায়ুযুদ্ধের সমাপ্তি? ৮০-র দশকের মুজাহিদিন সমর্থক উটাহের রিপাবলিকান সিনেটর অরিচ হ্যাচ একই বছর এনবিসি নিউজের রবার্ট উইড্রমকে বলেন, আমেরিকার বিরুদ্ধে আল কায়েদার ক্রমবর্ধমান হামলা বিবেচনায় আনলেও বিনিময়ে আমরা যা পেয়েছি সে তুলনায় এসব হামলা কিছুই নয়। তিনি আরও বলেছিলেন, সোভিয়েতের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিষয়গুলোই আমাদের জন্য বেশি মূল্যবান। হ্যাচ মনে করেন আল কায়েদা ব্যতীত সোভিয়েত ইউনিয়নের পতন হতো না। তার ধারণা মতে সন্ত্রাসীদের এই উদীয়মান প্রজন্মের হাতে নিহত হওয়া, তাদের হাত থেকে বেঁচে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত লাখ লাখ ব্যক্তি এই ইস্যুতে তার মূল্যবান অভিমতটি মেনে নেবে। 9/11 হামলার আগে
নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে হওয়া হামলার সময়গুলোতে ক্লিন্টন প্রশাসন তাদের প্রেসিডেন্টের ব্যক্তিগত এবং ঘরোয়া রাজনৈতিক কেলেঙ্কারিগুলো নিয়ে এত বেশি ব্যস্ত ছিল যে তারা সেসবের যথাযথ প্রতিক্রিয়া জানানোর সময় পাচ্ছিল না। যাই হোক, বিল ক্লিন্টন যেমন আল কায়েদার টোপ গিলে আফগানিস্তান আক্রমণ করেননি, তেমনি তার সেসব নীতিমালা আল কায়েদাকে প্ররোচিত করছিল, সেগুলোকেও তিনি পুনর্বিবেচনা করেননি। তিনি তার তৈরি শত্রুদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। 1998 সালে মূলত ফাঁকা কিছু আফগান প্রশিক্ষণ শিবিরে এবং সুদানের অপরিহার্য আশিফা অ্যান্টিবায়োটিক ফ্যাক্টরিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছিল। সুদানে সেই হামলাটির ব্যাপারে মিথ্যা দাবিও করা হয়। বলা হয় আশিফা অ্যান্টিবায়োটিক ফ্যাক্টরিতে রাসায়নিক অস্ত্র তৈরি করা হতো। এই হামলাগুলো উল্টো বিন লাদেনকে একজন হিরো বানিয়ে দিয়েছিল। এসব হামলার আরেকটি অর্জন ছিল মিডিয়াকে মুখরোচক সংবাদ সরবরাহ করা। অথচ সুদানের এই ফ্যাক্টরি থেকে অত্যাবশ্যকীয় ঔষধ উৎপাদন হতো। এই অত্যাবশ্যকীয় ঔষধ থেকে বঞ্চিত হয়ে হাজার হাজার মানুষের মৃত্যু ব্যতীত মার্কিন যুক্তরাষ্ট্র আর কিছুই অর্জন করতে পারেনি।